ফর সেমেস্টার 3 ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি আমরা আগের দিন ডিসকাস করেছি যে এনজাইম ক্লাসিফিকেশন জিজ্ঞেস করি না টুডে ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাকশন এনজাইম অ্যাকশনের ফ্যাক্টরগুলো যেগুলো এনজাইম অ্যাকশনকে অ্যাফেক্ট করে এসি এই যে এক্স অ্যাক্সিসে আমরা রেখেছি কনসেন্ট্রেশন অফ এনজাইমকে আর ওয়াই অ্যাক্সিসে রেখেছি রেট অফ রিয়াকশন দ্যাট ইজ স্মল ভি ফর এক্সাম্পল স্মল ভিটাকে আমরা কী বলছি রেট অফ এনজাইমেটিক রিয়াকশন এটার হার বিক্রিয়ার হার ওয়াই অ্যাক্সিসে রেখেছি আর এক্স অ্যাক্সিসে রেখেছি কনসেন্ট্রেশন অফ এনজাইম তো এখন মানে যদি এই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন হ্যাঁ প্রথমে আমরা দেখব এনজাইম কনসেন্ট্রেশন অর্থাৎ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে হাই মানে যেটি যদি মানে টু হাই হয় if the substrate concentration is too high and the other factors for example temperature pH all these things এগুলো যদি ঠিক থাকে that is that if no change occurs in that case what happens actually সেক্ষেত্রে আমরা দেখব যে the rate of reaction that is enzymatic reaction would be proportional to the concentration of enzyme এটা হবে কিন্তু during equilibrium position for example this is the equilibrium position and KEQ means equilibrium constant ক্ষেত্রে দেখব it would be like this it will be equal to K1 by K2 K1 means the forwarding reaction that is enzyme and substrate যখন forwarding reaction হচ্ছে that is the you see forwarding reaction means enzyme plus substrate which would form enzyme substrate complex যে সেখানে যে থেকে তাকে মানে কনস্ট্যান্ট তাকে আমরা ধরছি K1 তারপর আবার কিন্তু K2 কাকে ধরছি না K2 ধরছি যদি এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন থেকে যখন উল্টো মানে যখন আমরা মানে রিভার্সেবল রিয়াকশন দেখব দ্যাট ইজ K2 অ্যান্ড তখন দ্যাট ইজ K1 অ্যান্ড K2 তেমনি আবার পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্স সৃষ্টি হচ্ছে সেটা আবার আলটিমেটলি কী তৈরি করছে এনজাইম অ্যান্ড প্রোডাক্ট লাস্ট প্রোডাক্ট কি এনজাইম অ্যান্ড প্রোডাক্ট কারণ এনজাইমটা আনচেঞ্জ থেকে যাচ্ছে অ্যান্ড প্রোডাক্ট ফর্ম হচ্ছে সেখানেও কিন্তু K2 এবং K-2 K2 এবং K-2 এখানে আসছে তো এখানে আমরা যদি রিয়াকশানগুলো দেখি তাহলে দেখব যে অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ভারসাম্য অবস্থায় যেখানে আমরা ধ্রুবক হিসেবে ধরছি K ইকুইলিব্রিয়াম means the constant মানে equilibrium constant equal to K1 means as I have told you the initial constant reaction constant and then K2 is equal to enzyme concentration এই চিহ্নটা হচ্ছে concentration ENG মানে enzyme concentration into product concentration divided by enzyme concentration and product concentration and naturally এই দুটো কেটে গেল it will stuck and ultimately we will get product concentration divided by substrate concentration so আমরা এখানে এইটা পাচ্ছি and so therefore আমরা কি পাচ্ছি আলটিমেটলি প্রোডাক্ট কনসেন্ট্রেশন অ্যান্ড সাবস্ট্রেট কনসেন্ট্রেশন তার মানে কী দাঁড়াচ্ছে যে ডিউরিং ইকুইলিব্রিয়াম পজিশন এনজাইম কনসেন্ট্রেশনের কোনো রোল নেই you see it has got no effect during as I have called as there is equilibrium constant at equilibrium constant মানে the concentration of enzyme during equilibrium position in other words during on equilibrium constant the enzyme concentration has absolutely no influence এর কোনো এফেক্ট করতে পারে না এখন যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কেন কারণ আমরা এখানে এক্স অ্যাক্সিসে রেখেছি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিস ইজ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিস ইজ দ্য এটা চিহ্ন হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর ওয়াই অ্যাক্সিসে রেখেছি দিস ইজ ভেলোসিটি ভি এখন এই যদি আমি আস্তে আস্তে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি আর এখানে কি রেট অফ অ্যাক্টিভিটি বাড়বে ন্যাচারালি দ্যাট ইজ সাপোজ একটা টেস্ট টিউব নেওয়া হলো টেস্ট টিউবে কিছুটা সাবস্ট্রেট দেওয়া হলো সাপোজ 2 গ্রাম তাতে কিন্তু এনজাইম কনসেন্ট্রেশন সাপোজ 5 গ্রাম দেওয়া হলো ফর এক্সাম্পল এবং তারপরে আরেকটা টেস্ট টিউবে 3 গ্রাম সাবস্ট্রেট দিলাম কিন্তু এনজাইম কনসেন্ট্রেশন সেম
এরকম করতে করতে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালাম, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ এনজাইমটা কিন্তু আমরা মোরলেস একটা কনস্ট্যান্ট রাখলাম, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন এনজাইম। তাহলে আমরা কী দেখবো যে ইনিশিয়াল রিয়াকশন সাপোজ ডিউরিং এ পয়েন্ট, এই এ পয়েন্টে যা হবে, হ্যাঁ, বি পয়েন্ট আস্তে আস্তে আরও বাড়বে, এবং বি পয়েন্ট আমরা কী দেখছি, আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটিটাকে বলছি স্মল ভি, মানে প্রাথমিক গতিবেগ। রেট অফ অ্যাক্টিভিটি মানে আফটার এ সার্টেন টাইম, একটা টাইম দিয়ে যখন ভাগ করব, এবং তারপরে দ্যাট ইজ এতে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক মানে এই রেটের মানে এনজাইম অ্যাকশনের যে হার, সেটা এতে যত, বিতে আমরা কী দেখছি V/2, অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি সি পয়েন্টে যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এতটা দেওয়া হচ্ছে। তারপরে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালেও কিন্তু ভেলোসিটি বাড়ছে না, ভেলোসিটি অফ দ্য এনজাইম অ্যাক্টিভিটি মানে এনজাইম অ্যাকশন কিন্তু বাড়ছে না, ইট রিমেন কনস্ট্যান্ট। এই যে এরকম কনস্ট্যান্ট হয়ে যায়। সো অ্যাট সি পয়েন্ট দ্য ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ ক্যাপিটাল ভি, ইন আদার ওয়ার্ডস ভি ম্যাক্স মিনস দ্যাট ইজ ম্যাক্সিমাম ভেলোসিটি। সো দিস বি পয়েন্টে হচ্ছে কি, বি পয়েন্ট আমরা বলতে পারি ভেলোসিটি মানে মানে হাফ অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, হাফ অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। এখন এই বি পয়েন্টে যতটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন লাগছে, এই জায়গাটাকে আমরা যদি এই জায়গাটা থেকে যদি আমরা একটা কী বলে পারপেন্ডিকুলার টানি, দেন উইল গেট KM। KM মানে হচ্ছে এটাকে আমরা বলি মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট। ইসি মাইকেলিস অ্যান্ড মেনটেন বলে দুজন বিজ্ঞানী, ইসি ডিউরিং 1913 ওরা কিন্তু একটা এইটা বার করেছে একটা ইকুয়েশন, সেটা হচ্ছে এই যে ইনিশিয়াল ভ্যালু মানে গতিবেগ ভি, এজ আই টোল্ড ইউ, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল মানে ভি, হ্যাঁ, মানে ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ প্রাথমিক গতিবেগ কী হবে না, ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম ভেলোসিটি ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই KM, দ্যাট ইজ মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এইটা হচ্ছে দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ মাইকেলিস মেনটেন ইকুয়েশন, এটাকে বলে মাইকেলিস মেনটেন ইকুয়েশন। সুতরাং এখান থেকে আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমরা অনেক রকমভাবে করতে পারি। তো এখানে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যখন ইট মে সো হ্যাপেন যে যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা KM এর তুলনায় খুব কম হবে, দ্যাট ইজ ওয়েন দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইজ ভেরি লেসার দ্যান KM, or in other words যখন নাকি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইজ টু স্মল দেন KM, তখন আমরা কি করতে পারি যা সি, তখন আমরা এখানে এই মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লাসটা আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এটা পারি না কারণ দিস ইজ মাল্টিপ্লিকেশন, কিন্তু এখানে প্লাস এস মানে ইট ডাজন্ট ম্যাটার মাচ। সুতরাং এটা যেহেতু ম্যাটার করে না খুব একটা, তখন আমরা কি করছি, তার মানে আমরা করে নিচ্ছি এখানে যে অ্যাকচুয়ালি কী করে নিচ্ছি যে when substrate concentration is much lesser than KM, হ্যাঁ, তখন কী হচ্ছে না স্মল ভি, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি কী হচ্ছে ক্যাপিটাল ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই KM, কেন কি প্লাস এসটাকে আমরা নেগলেক্ট করতে পারি, ইউ ক্যান নেগলেক্ট। তাহলে আলটিমেটলি কী হচ্ছে এখানে যদি এটা করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা কী হচ্ছে না, দিস ইজ দ্যাট ইজ ভি বাই KM ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এবং আমরা যেহেতু দেখলাম যে তার মানে কি ভি বাই KM এটাকে একটা নিউ কনস্ট্যান্ট ধরি, দ্যাট ইজ কে ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তার মানে কি দাঁড়ালো, তার মানে যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন KM এর তুলনায় খুব কম, when it is much lesser than KM, তখন ইনিশিয়াল ভেলোসিটিটা কেমন কার উপর নির্ভর করবে না সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। it will you see the initial velocity would depend upon the substrate concentration. এটাই হচ্ছে যদি আবার যদি উল্টোটা হয়, দ্যাট ইজ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি যখন মাচ গ্রেটার দ্যান KM, যদি গ্রেটার হয় তাহলে কি হবে, তখন আমরা বলতে পারি কি উই ক্যান সি, তখন আমরা কি করতে পারি, দ্যাট ইজ সেম, দ্যাট ইজ মাইকেলিস মেনটেন ইকুয়েশনটাকে আমরা নিলাম, দ্যাট ইজ দ্যাট ইজ ভি ইন্টু মানে ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই KM প্লাস এস। সো এখানে আমরা কী করবো না
you see V into substrate concentration, that is Vmax into substrate concentration divided by আমরা Km টাকে we can ignore, Km টাকে আমরা ইগনোর করে এখন কি লিখব, অনলি you see substrate concentration. সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি হয় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এসএস কেটে যাচ্ছে, এসএস যদি কেটে যায় তাহলে ইনিশিয়াল ভেলোসিটি উইল বি লাইক উড বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে কী হবে না, এই অবস্থাতে কী হবে না, প্রাথমিক গতিবেগটাই সর্বোচ্চ গতিবেগের সমান হবে। সো দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2 পয়েন্ট। আর নাম্বার 3 কী হচ্ছে, যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইকুয়াল টু কেএম হবে, যদি এটা ইকুয়াল টু কেএম হয় তাহলে আমরা কী করব না, এই ফর্মুলাতেই পুট করব। তার মানে কী হচ্ছে, ভিএস, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কী দাঁড়াচ্ছে না, ভি ইন্টু মানে ভি ম্যাক্স ইন্টু সাবসেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কে এম অ্যান্ড প্লাস এস, দ্যাট ইজ কে এমটাকে আমরা ধরে নিলাম সাবসেট কনসেন্ট্রেশন। তার মানে কী দাঁড়াচ্ছে, ইট মিনস দ্যাট টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আন্ডারস্ট্যান্ড, কারণ এই কে এমটা মানে হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সো ওয়ান সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লাস আনাদার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ইট মিনস টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। যখন এটা কেটে যাচ্ছে তার মানে ভিম্যাক্স বাই টু, ভিম্যাক্স বাই টু। তাহলে যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কে এম, সেই অবস্থাতে ইনিশিয়াল ভেলোসিটি উইল বি হাফ অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। সেই অবস্থায় কী হবে না, প্রাথমিক গতিবেগ সর্বোচ্চ গতিবেগের জাস্ট হাফ হবে। এই হচ্ছে আমরা দেখছি যে মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপরে মানে এনজাইম অ্যাক্টিভিটি ডিপেন্ড করছে ফ্যাক্টর কি, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কীরকম হলো না হলো। এবার যদি আমরা নেক্সট পার্ট ধরি তাহলে আমরা আসবো, দ্যাট ইজ টেম্পারেচার, ইফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড পিএইচ। ইফেক্ট অফ টেম্পারেচারটা কি না, টেম্পারেচার কি, এই এক্স অ্যাক্সিসে যদি টেম্পারেচারকে নিই ডিগ্রি সেন্টিগ্রেড 10, 20, 30 লাইক দ্যাট, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আমরা রেট অফ রিয়াকশন মানে এনজাইম রিয়াকশনের রেটকে যদি নিই তাহলে আমরা দেখছি যখন যত টেম্পারেচার বাড়ানো যাচ্ছে তত অ্যাক্টিভিটি বাড়ছে। এবং আমরা জানি ফর এভরি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার most is reaction rate of reaction of most of the physiological and biochemical activities would be double. This is what is known as Van Top equation. এটাকে বলে Van Top equation, মানে প্রত্যেক 10 ডিগ্রি টেম্পারেচার বাড়লে মানে রেট অফ রিয়াকশন ডাবল হয়ে যাবে। তো যাই হোক, যখন টেম্পারেচার বাড়ছে তখন আমরা দেখছি মানে রেট অফ রিয়াকশন বাড়ছে ধীরে ধীরে, কিন্তু আস্তে আস্তে আরও বাড়ানো হলে কী হবে, তখন আরও বেশি বাড়ছে এবং একটা টাইম আসবে যখন অপটিমাম মানে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে। তারপরে যদি টেম্পারেচার বাড়ানোও হয়, মানে এটাকে বলে অপটিমাম টেম্পারেচার, মানে অ্যাট দিস টেম্পারেচার দ্য ভেলোসিটি ইজ হায়েস্ট, এই টেম্পারেচারে ভেলোসিটি হচ্ছে হায়েস্ট। অ্যান্ড তারপরে যদি টেম্পারেচার বাড়ানোও হয়, ইভেন ইফ টেম্পারেচার ইনক্রিজেস, তাহলেও কিন্তু রেট অফ অ্যাক্টিভিটি বাড়বে না। অন দ্য আদার হ্যান্ড ইউ সি ইট উড ডিক্রিজ, কমে যাবে। কেন? কারণ এনজাইম মলিকুলটা ডিন্যাচিওর হয়ে যাবে। এনজাইম মলিকুল, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, ইট ইজ প্রোটিন ইন নেচার, এটা প্রোটিন দিয়ে তৈরি। সো দেয়ারফোর দ্য প্রোটিনিয়ার স্ট্রাকচার উড বি ডিন্যাচিওরড ডিউ টু হাই টেম্পারেচার, এবং ডিন্যাচিওর যত হতে থাকবে তত রেট অফ রিয়াকশন কমতে থাকবে। অ্যান্ড যখন কমপ্লিটলি ডিন্যাচিওরড হয়ে যাবে দেন রেট অফ রিয়াকশন উড কাম টু জিরো লেভেল। সো এটা এইরকম স্ট্রাকচার দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। ফর মোস্ট অফ দ্য এনজাইমস এসে 35 to 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই হচ্ছে অপটিমাম টেম্পারেচার। আর লো টেম্পারেচারে, একদম লো টেম্পারেচারে আমরা এনজাইমের অ্যাক্টিভিটি প্রায় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে কম হয়, কিন্তু স্টিল ইট ইজ নট ডিন্যাচিওর, এটা কিন্তু ডিন্যাচিওর হয় না। কিন্তু যখন টেম্পারেচার বাড়াচ্ছি আর যখন আফটার অপটিমাম টেম্পারেচার, তখন কিন্তু ডিন্যাচিওর হচ্ছে প্রোটিন মলিকুল, যেটা এনজাইমটা যেটা বললাম প্রোটিন মলিকুল, সেটা ডিন্যাচিওর মানে ভেঙে যাচ্ছে এবং তার যে স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই জন্য দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইউ সি এনজাইম অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। এবং যখন কমপ্লিটলি ডিন্যাচুরাল হয়ে যাচ্ছে তখন এনজাইম অ্যাক্টিভিটি উইল বি, রেট অফ রিয়াকশন উড বি জিরো। আর অবশ্য কিন্তু কিছু কিছু ইউ সি থার্মোফিলিক ব্যাকটেরিয়া আছে, সেই থার্মোফিলিক ব্যাকটেরিয়া হ্যাজ দ্য ক্যাপাসিটি ইউ সি they can thrive in high, you see, in very high temperature. তার মানে তাদের ক্ষেত্রে
the optimum temperature of their enzymes is really high for some thermophilic enzymes. And this is exactly the এবং আমরা যে কোল্ড স্টোর করি আলুর স্টোর বা ইত্যাদি, সেখানে কিন্তু ঠান্ডা টেম্পারেচার দেওয়া মানে কি যাতে এনজাইম অ্যাক্টিভিটি না বাড়ে, তাহলে কিন্তু আলু পচবে না। দিস ইজ দ্য রিজন। এসি আবার কী হচ্ছে না, হাই টেম্পারেচারে যেমন আমাদের হয়তো তরকারি ফরকারি সকালে আছে, বিকেলে গরম করে নিচ্ছি। কেন গরম করেছি? যাতে এই এনজাইম অ্যাক্টিভিটি মানে রিডিউসড হয়ে যায়। এইবার নেক্সট হচ্ছে পিএইচ। ইট ইজ অলসো আনাদার ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর, এখানে এক্স অ্যাক্সিসে আমি পিএইচটাকে রাখছি, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি, সেম থিং, দ্য রেট অফ রিয়াকশন। তখন আমরা দেখব কি যে এটা কিন্তু টেম্পারেচারের মতো নয়। ইউ সি প্রত্যেক এনজাইমের একটা স্পেসিফিক পিএইচ আছে। ইট হ্যাজ গট আ ভেরি স্পেসিফিক পিএইচ, রিমেম্বার। ফর এক্সাম্পল ইউ সি পেপসিন ইজ অ্যান এনজাইম। পেপসিন এনজাইমের 2 যখন পিএইচ, অ্যাজ ইউ নো, পিএইচ মানে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এবং এটা ইট রেঞ্জেস ফ্রম 1 to 14. 7 is the neutral. You see, below 7 the acidic, and beyond 7 that is alkaline. So what happens actually, a pepsin এটা কিন্তু যখন pH value 2 তখন এর অ্যাকশন মানে অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম হয়। সুতরাং ইন কেস অফ পেপসিন দি অপটিমাম pH is 2। তার 2 এর যদি বেশি হয় তাহলে কিন্তু এর অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমতে থাকবে, এবং যত আমরা এগিয়ে যাব তত এর অ্যাক্টিভিটি একেবারে কমে গিয়ে ওই সেম থিং হবে, ওটাও কিন্তু আমরা জিরোতে চলে আসবো। আবার ফর এক্সাম্পল আর্গিনেজ ইজ আনাদার এক্সাম্পল। আর্গিনেজ এই এনজাইমের পিএইচ কিন্তু এর অপটিমাম পিএইচ হচ্ছে 9.7, দ্যাট ইজ ইউ সি হাইলি অ্যালকালাইন। এই হাইলি অ্যালকালাইন রিয়াকশনে ও কিন্তু অ্যাক্টিভ হয়। ওর মানে এই এনজাইমের অ্যাক্টিভিটি হায়েস্ট হয় মানে কখন হয় না 9.7 পিএইচ হলে। তো বিলো যদি পিএইচ হয় তাহলে অ্যাক্টিভিটি ন্যাচুরালি কমবে, অ্যান্ড এগেন এটা যদি বাড়ে সেটা কমবে, তখনও কমবে কিন্তু রেট অফ অ্যাক্টিভিটি। সো দিস আর দি ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাকশনস, এগুলো হচ্ছে ফ্যাক্টর।